আপাতভাবে বাস ধর্মঘট প্রত্যাহার করা হচ্ছে। এই ডিসিশন নেওয়া হচ্ছে বলে যেরকম জানা যাচ্ছে, যাত্রী সাধারণকে স্বাচ্ছন্দ্য দিয়ে স্বস্তি দিয়ে বলা যেতে পারে রীতিমতো আপাতত বাস ধর্মঘট হচ্ছে না। আর একটু ডিটেল জানবো, এই মুহূর্তে আমার সঙ্গে অভিরূপা রয়েছেন। অভিরূপা, আপাতভাবে বাস ধর্মঘট ডাকা হয়েছিল যেটা হচ্ছে না, বৈঠকে কি সিদ্ধান্ত নেওয়া হলো? দেখো, গত 1.5 ঘন্টা একটা বৈঠক হয় লালবাজারে, যেখানে উপস্থিত ছিলেন কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা সহ পরিবহন দপ্তরের সচিব এবং মোট 7টি বেসরকারি বাস সংগঠনের সদস্য থেকে শুরু করে মালিক। তাদের যেটা দাবি ছিল যে পুলিশি জুলুম থেকে শুরু করে যে ফাইন গুলো দেওয়া হচ্ছে, তার ফাইনের যে সীমা, ঊর্ধ্বসীমা, সেই ঊর্ধ্বসীমা বন্ধ করতে হবে। এই ধরনের একাধিক ইস্যু ছিল এবং তারা প্রথম থেকে বারংবার দাবি করে আসছিলেন যে এই বৈঠকে যেহেতু পুলিশের বিরুদ্ধেই অভিযোগ, ফলে পুলিশের শীর্ষ কর্তাকে উপস্থিত থাকতে হবে। সেই মতো করে আজকে কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মার নেতৃত্বে একটি বৈঠক হয় এবং 1.5 ঘন্টার বৈঠকে অবশেষে যে সিদ্ধান্ত হয় তা হলো আপাততভাবে বাস ধর্মঘট প্রত্যাহার করলো এই বেসরকারি বাস মালিক সংগঠন। ফলে আগামী কাল থেকে 3 দিন ব্যাপী যে ধর্মঘট হওয়ার কথা ছিল, সেই ধর্মঘট আপাততভাবে হচ্ছে না। সেপ্টেম্বর মাস পর্যন্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। সেই সেপ্টেম্বর মাসের মধ্যে দিয়ে তারা যেটা দেখবেন, মূলত বাস মালিক সংগঠন তারা যেটা বলছেন, তারা বিষয়টা অবজার্ভ করবেন যে পরিবহন দপ্তর এবং পুলিশের তরফ থেকে যে কথা আজকে তাদেরকে দেওয়া হয়েছে, অর্থাৎ জুলুম থেকে শুরু করে যে ফাইনের ঊর্ধ্বসীমা ছাড়, সেই বিষয়গুলো কতটা সর্ট আউট হয় এগুলো তারা আগে দেখবেন। সেপ্টেম্বর মাস পর্যন্ত তারা অপেক্ষা করবেন এবং তারপর পরবর্তী সিদ্ধান্ত তারা নেবেন। ফলে আপাততভাবে স্থগিত রাখা হলো এই 3 দিন ব্যাপী বাস ধর্মঘট। পরবর্তী সিদ্ধান্ত তারা পরবর্তীকালে জানাবেন। ফলে আপাততভাবে কিন্তু যাত্রীদের একটা যেটা ভোগান্তি হওয়ার একটা আশঙ্কা ছিল, সেই আশঙ্কা থেকে বেশ কিছুটা মুক্তি পেলেন সাধারণ মানুষ, মধ্যবিত্ত থেকে শুরু করে নিম্ন মধ্যবিত্ত সাধারণ মানুষেরা। বেশ, একেবারে অভিরূপা, তুমি একটু আমার সঙ্গে থাকো। জয়েন্ট সিন্ডিকেট বাস সিন্ডিকেটের সাধারণ সম্পাদক তপন বন্দ্যোপাধ্যায় রয়েছেন আমার সঙ্গে। এই মুহূর্তে একটু কথা বলি। তপন বাবু, স্বাগত জানাই ক্যালকাটা নিউজে। কাল থেকে 3 দিনের জন্য আপনারা যে ধর্মঘট ডেকেছিলেন, বাস ধর্মঘট, আপাততভাবে সেই বৈঠক থেকে যে সিদ্ধান্ত বাস ধর্মঘট হচ্ছে না, কি বিষয়, কি আশ্বাস পেয়ে আপনারা সিদ্ধান্ত নিলেন, একটু ডিটেল জানবো। আমরা যে 22, 23, 24 যে 3 দিনের পরিষেবা দিতে পারবো না, বাস ইন্ডিয়া ছিল আমরা বলেছিলাম। আজকে কলকাতা পুলিশের পুলিশ কমিশনার এবং পরিবহন সচিব উপস্থিত এবং জয়েন্ট সিপি সবাই ছিলেন। সেখানে আমাদের যে বিষয়গুলো, সেখানে বিস্তারিত আলোচনা হয়েছে। পুলিশের যে সমস্যাগুলো কমিশনার পুলিশ তিনি দায়িত্ব নিয়ে বলেছেন যে আমি সহানুভূতির সহিত আপনাদের এই বিষয়গুলো শুনলাম এবং এগুলো যাতে সমস্যার সমাধান হয় অ্যাজ আর্লি অ্যাজ পসিবল আমি তার চেষ্টা করছি আর করবো। বাকি আরো যে আমাদের 3টে সমস্যা ছিল, সেই সমস্যাগুলো আমরা বলেছি যে কোভিড পিরিয়ডে 2 বছরের গাড়ি আমরা সময় সীমা বৃদ্ধি চেয়েছিলাম। সেই 2 বছরের সময় সীমা বৃদ্ধির ব্যাপারে পরিবহন সচিব উনি বলেছেন যে আমরা আপনাদের সরকার আপনাদের পাশে আছে এবং এই বিষয়ে আপনাদের আমরা সাহায্য করছি বা করবো। 3 হচ্ছে যে সারা রাজ্যে যে টোল ট্যাক্স আছে, এনএইচ তার খুশি মধ্যে টোল ট্যাক্স আদায় করছে, সেই বিষয়েও পরিবহন সচিব বলেছেন এই সার্ভিস বিষয়টা যত সম্ভব যতই হয় জেলার যে লোক যারা আছেন তাদের নিয়ে অ্যাজ আর্লি অ্যাজ পসিবল বসে এনএইচকে নিয়ে বসে এটা ইমিডিয়েট যাতে সমাধান হয় সেটাও আমরা করার চেষ্টা করছি। বাকি যেটা হয়েছে সংযোগ পোর্টালের বিষয়টা পুলিশের, এটা আপাতত সেপ্টেম্বর মাস মধ্যে মেরিট আমরা দেখবো। সেপ্টেম্বর মাসের মধ্যে যদি কোনো রকম অসুবিধা তৈরি হয় তাহলে সেপ্টেম্বর পরে আমরা আমাদের এই সিদ্ধান্তে আবার বহাল থাকতে বাধ্য হবো, এইটা আজকে আমরা বলে এসেছি। তপনবাবু, তার মানে আপনারা সেপ্টেম্বর পর্যন্ত নতুন করে কোনো ধর্মঘটের পথে আপনারা হাঁটবেন না, তাই তো? না, সেপ্টেম্বর মাস পর্যন্ত আমরা এটাকে টেকআউট করলাম, সরকারের দুপক্ষের আশ্বস্তে, পুলিশের এবং অ্যাডমিনিস্ট্রেটিভের পরিবহন দপ্তরের আশ্বস্তে আমরা আপাতত সেপ্টেম্বর মাস পর্যন্ত এই বিষয়টাকে আমরা টেকআউট করলাম। বেশ, ধন্যবাদ জানাই তপনবাবু সময় দেওয়ার জন্য। জয়েন্ট সিন্ডিকেট অফ বাস কাউন্সিলের এই মুহূর্তে সাধারণ সম্পাদক তপন বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমরা কথা বলছিলাম। অভিরূপাও রয়েছেন আমার সঙ্গে। অভিরূপা, একটু জানার চেষ্টা করি, মূলত এই মুহূর্তে দাঁড়িয়ে তপনবাবু নিজেই বললেন যে সেপ্টেম্বর পর্যন্ত তারা একটা সময় নিয়েছেন এবং তার পরবর্তী যে স্টেপগুলো, কারণ তারাও রীতিমতো, কারণ একটা অভিযোগের জায়গায় এই পুলিশের ভূমিকাও ছিল, তারপর অন্তত পরবর্তী সিদ্ধান্ত আপাতভাবে যাত্রী সাধারণের কথা মাথায় রেখে ধর্মঘট থেকে সরে আসলেন তারা। অভিরূপা রয়েছে?
অভিরূপাকে ধন্যবাদ জানাবো, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। তবে এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরের দিকে আমাদের নজর রয়েছে। তার কারণ হচ্ছে যে রীতিমতো বাস ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে বলে আপাতভাবে জানা যাচ্ছে, এবং সেই সিদ্ধান্তের কথা নিজেরাই স্পষ্ট করলেন তপন বন্দ্যোপাধ্যায় ছিলেন আমাদের সঙ্গে। খুব গুরুত্বপূর্ণ, যারা অন্তত আজ সকাল থেকেই ভাবছিলেন, যারা খবরটা সবে সদ্য জেনেছিলেন যে আগামী 3 দিন তাদের চরম দুর্ভোগ পোহাতে হতো, কারণ এই মুহূর্তের রাজ্যে যে সমস্ত বাসের সংখ্যাও সেটা দিনের পর দিন অনেকটা কমে গিয়েছে। তাই নতুন করে যদি বাস উঠে যায় বা তারা অন্তত গন্তব্যে যেতে গিয়ে নতুন করে তারা বাস না পান, তারা কর্মস্থলে যাবেন কি করে, সেখান থেকে ফিরবেন কি করে, প্লাস এই সমস্যাগুলো তাদের রীতিমতো ভোগাচ্ছিল। আপাতভাবে যাত্রীদের কথা ভেবে আরও বেশ কিছু বিষয় গুরুত্বপূর্ণ বৈঠক হয় লালবাজারে। কলকাতা পুলিশের সঙ্গে বৈঠক করে বিভিন্ন বাস মালিক সংগঠন, এবং সেখানে এই সিদ্ধান্ত একেবারে নজর রাখতে হচ্ছে পরিবহন মন্ত্রী। তিনি সাংবাদিক বৈঠক করছেন, সরাসরি নজর। বাস চালান যারা বাস মালিক আছেন, যারা ড্রাইভার আছেন, তারাও যাতে সুষ্ঠুভাবে তাদের পরিষেবাটা দিতে পারে, তাদের সমস্যাগুলো নিয়েও কিন্তু আমরা বিবেচনা করি। সেই হিসেবে আমরা অনেকগুলো আলোচনার মাধ্যমে যেগুলো উঠে এসেছে আমরা তাদের বোঝাতে সক্ষম হয়েছি যে এই যে 15 বছরের ওপরে বাস স্ক্র্যাপ করে ফেলতে হবে, যেটা এনজিটির অর্ডার আছে, সে ব্যাপারেও আমরা আইনগতভাবে বাস অ্যাসোসিয়েশনের পক্ষেই আমরা কোর্টে আমাদের মতামত জানিয়েছি যে বাসের বয়স তার স্বাস্থ্যের উপরেই হওয়া উচিত। সেটা আইনগত লড়াই চলছে, সেখানে সরকার বাস অ্যাসোসিয়েশনের পক্ষে আছে। তারা বিভিন্ন টোল প্লাজা নিয়ে তারা দাবি তুলেছিল, টোল প্লাজায় একাধিক টোল দিতে হয় দিনে। এটা যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্ট অপারেট করে, আমরা তাদের নিয়েও মিটিং করেছি এবং আমরা আবারও তাদের নিয়ে বসবো যে এখান থেকে কোন সুরাহা পাওয়া যায় কি না। তারা দাবি করেছিল যে পুলিশ প্রশাসনের মাধ্যমে প্রচুর কেস তাদের বাস মালিকদের বিপক্ষে যায় এবং তাতে তাদের অনেক ফাইন হয়, সেগুলো কমানো যায় কি না। দেখুন, আমাদের কলকাতাতে ইলেকট্রনিক সার্ভেলেন্সের মাধ্যমে আমরা ট্রাফিক কন্ট্রোল করি, এবং সেফ ড্রাইভ সেভ লাইফ যে রোড সেফটির যে ভাবনা মুখ্যমন্ত্রী দিয়েছিলেন, তার জন্য দুর্ঘটনা কমানোর জন্য আমরা ইলেকট্রনিক সার্ভেলেন্স ব্যবহার করছি। আমরা ইতিমধ্যে রাজ্য সরকার স্পিড ম্যানেজমেন্ট পলিসি নিয়েছে, ভারতবর্ষের মধ্যে একমাত্র রাজ্য পশ্চিমবঙ্গ, এবং চিফ সেক্রেটারি নোটিফিকেশন করে জানিয়েছেন যে কোন কোন রাস্তায় কোন কোন গাড়ি সর্বাধিক কত বেগে চলতে পারবে। এখন সরকার যে রুলসগুলো ফ্রেম করে সেগুলো আমাদের সবাইকে মেনে চলতে হয়। আমরা যদি মেনে চলি তাহলে সমাজে সুষ্ঠুতা আসে। আমরা বাস মালিকদের বলেছি যে আপনারা এগুলো মেনে চলার চেষ্টা করুন এবং বাস নিয়ন্ত্রণের মধ্যে চালান, যাতে দুর্ঘটনা কমে যায়। এবং যে কেসগুলো অতীতে আছে সেই কেসগুলো নিয়েও আমরা বিবেচনা করছি যে সেটা কিভাবে কতটা রিলিফ দেওয়া যায়। আমরা নিশ্চয়ই সে চেষ্টা করব। সংযোগ পোর্টালের কথা বলেছেন, আমরা বলেছি সংযোগ পোর্টাল যেটা আমরা ওপেন করেছি সেটা 31শে মে পর্যন্ত অতীতের যত কেস আছে সেগুলো সংযোগ পোর্টালের সাথে যুক্ত হচ্ছে না। এটা আমরা বাস মালিকদের বুঝিয়েছি, এবং আগামী 3 মাস সংযোগ পোর্টালটা চালু থাকুক, তারা দেখুক যে কোথায় অসুবিধা হচ্ছে। অনৈতিকভাবে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কোনো বাস মালিককে হ্যারাস করার জন্য কোনো মামলা দেওয়া কিন্তু সরকারের উদ্দেশ্য নয়। যদিও এই 3 মাস চলুক, চলে দেখে তারা যদি স্যাটিসফাইড হয় যে না ঠিক আছে তাহলে এটা চলবে, না হলে 3 মাস পরে আমরা আবার আলোচনায় বসবো। আলোচনায় বসে আমরা কিন্তু এটার সমাধান একটা করব। আমাদের উদ্দেশ্য হচ্ছে একটাই, যে বাস পরিবহন ব্যবস্থা সরকারি এবং বেসরকারি উদ্যোগে যত বাস চলে, যত অ্যাপ ক্যাব চলে, তারা যাতে সুষ্ঠুভাবে জনসাধারণকে এই পরিবহনের সার্ভিসটা দিতে পারে। ফলে প্রতি মাসে পুলিশ প্রশাসনের সাথে বাস অ্যাসোসিয়েশনগুলোর জেলা ধরে কলকাতা সহ সারা রাজ্য জুড়ে একটা বৈঠকের কথা বলা হয়েছে, যে আমরা মাঝে মাঝে মিটিং করে কি কি সমস্যা উঠে আসছে সেগুলো আমরা বিবেচনা করব এবং সেই সমস্যাগুলো সমাধানের চেষ্টা করব। তবে আমার একটাই অনুরোধ থাকবে, বাস অ্যাসোসিয়েশনগুলোর প্রতিও অনুরোধ থাকবে যে ড্রাইভারদের আপনারা কাউন্সেলিং করুন, করে যাতে নিয়ন্ত্রণের মধ্যে গাড়ি চালায়, যাতে রোড অ্যাক্সিডেন্ট পথ দুর্ঘটনা কমে যায়, সেই চেষ্টাটা আপনাদেরও করতে হবে। এটা নয় যে আপনারা
আইন মানবেন না, সরকার আপনাদের পেছনে ছুটবে, প্রশাসন ছুটবে, কেস দেবে, গাড়ি ধরবে, এই পদ্ধতি কিন্তু একটা উন্নত দেশ, আমরা যত উন্নতির দিকে এগোবো এই পদ্ধতিগুলো সঠিক নয়। সঠিকটা হচ্ছে যে নিয়ম সরকার তৈরি করছে সেই নিয়মটা আমরা সবাই মেনে চলবো, তাহলেই কিন্তু অ্যাক্সিডেন্টও কমবে এবং ফাইনও কমবে, কেসও কমবে। আর আমরা যে কেসগুলো হয়েছে সেটা পুলিশ প্রশাসন বলেছে ওটা খতিয়ে দেখবে, যেগুলো কেস টু কেস খতিয়ে দেখবে, এবং যেগুলোকে উইথড্র করা যায় সেটা অবশ্যই উইথড্র করে নেওয়া হবে। আমি ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা ধর্মঘটের পর থেকে সরে এসেছেন, কারণ ধর্মঘট করে মানুষকে অবরুদ্ধ করে মানুষের যান চলাচলকে বন্ধ করে এটা কোনো আন্দোলনের কর্মসূচি আজকের দিনে কিন্তু হয় না, এটা চলেও না। আসুন আমরা সবাই মিলে রাজ্যটাকে সচল রাখি, সমস্যা যা আছে আলোচনার মধ্যে দিয়ে আগামী দিনেও মিটবে বলে আমি আশা করি। কলকাতা পুলিশ নিয়ে মূলত তাদের অভিযোগ দিনের পর দিন পরিবহন মন্ত্রী মানে আপনাকে জানানো হয়েছে, পরিবহন সচিবকে জানানো হয়েছে, পুলিশের জুলুম সরাসরি তারা অভিযোগ করছে যে কেস দেওয়ার নাম করে ভয়ঙ্কর অবস্থা, তারা বাস চালাতে নামাতে পারছেন না, একেবারে তোলাবাজির পর্যায়ে চলে গেছে পুলিশ, এই অভিযোগ তারা করছে। আচ্ছা দেখুন, বিষয়টা হচ্ছে যখন ইলেকট্রনিক সার্ভিলেন্স কাজ করে আপনার বোঝার চেষ্টা করবেন যে একটা রাস্তায় ধরুন 40 কিলোমিটার বেগে পার ঘন্টায় গাড়ি চালানোটাকে সীমাবদ্ধ করা হয়েছে। এবার একটা বাস মালিক, বাসের ড্রাইভার, সে যদি ওটা 41 কিলোমিটার বেগও হয়ে যায়, অটোমেটিক যন্ত্রে সেটা চালানের মাধ্যমে কেস চলে যায়। অর্থাৎ যত আমরা টেকনোলজি ইউজ করব ততর অ্যাকুরেসি বাড়বে, এবং সেই অ্যাকুরেসি মেনটেন করতে গিয়ে যন্ত্র কিন্তু চালানের মাধ্যমে অজস্র কেস চলে যাচ্ছে, এটা আমরা মানছি। এবং অনেক ক্ষেত্রে পার্কিং নিয়ে সমস্যা আছে, অনেক ক্ষেত্রে সিগন্যাল ব্রেক করছি, সামান্যতম সিগন্যাল ব্রেক করলেও কেস চলে যায়, এগুলো আমরা মানছি না তা নয়। এই কারণেই তো আমরা যে প্রতি মাসে একটা মিটিংয়ের আয়োজন আমরা করছি পুলিশ প্রশাসনের সাথে, যা কেস হবে তার মধ্যে কতগুলো সত্য আছে, কতগুলো সত্য নেই, কতগুলো লজিক্যাল আছে, কতগুলো ইলজিক্যাল আছে, আমরা সেগুলো বিবেচনা করে আমরা সেগুলো সমাধান করব। এবং অতীতে যত কেস আছে সেই কেসগুলোকে তারা প্রস্তাব আমাদের কাছে পাঠাক, আমরা সেটা বিবেচনা করব যে সেই কেসগুলো থেকে কতটা রিলিফ দেওয়া যায়। তার মানে কিন্তু এটা নয় যে প্রযুক্তি ব্যবহার করা হবে না, তার মানে এটা নয় যে গাড়ি যদি নিয়মের বাইরে চলে তাহলে পুলিশ প্রশাসন কিছু করবে না, সেটাও কিন্তু হয় না। আপনারা প্রত্যেকেই মিডিয়া আছেন এবং বাংলার মানুষও জানে যে আমরা নিয়ম মেনে আমাদের সকলকেই কিন্তু চলতে হয়, চলার চেষ্টা আমাদের কিন্তু করতে হবে। এটা আমরাও যেমন বাস অ্যাসোসিয়েশনকেও এই দায়িত্বটা নিতে হবে। যারা ধর্মঘটের পর থেকে সরে এলেন তারা সেপ্টেম্বর অবধি সময় দিয়েছে, বলছেন সেপ্টেম্বর পর্যন্ত স্থগিত এই ধর্মঘটে, এবং তাদের অভিযোগ যে 3 দফা, তার মধ্যে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে তাদের বক্তব্য বিভিন্ন সার্জেন্ট থেকে আরম্ভ করে বিভিন্ন জায়গায় তাদের কাছ থেকে যে টাকা তোলা হয় সেই নিয়ে তারা অভিযোগ করেছে, এবং তাদের দাবি পুলিশ মেনে নিয়েছে এই অভিযোগ। দেখুন, ওইটাই পুলিশ মেনে নিয়েছে এবং পুলিশ বলেছে কোথায় কোন ধরনের কেসগুলোকে তারা মনে করছে যেটা সঠিক নয় সেগুলো তাদের দেওয়ার কথা বলা হয়েছে, সেগুলো কেস টু কেস পুলিশ প্রশাসন দেখবে, যেটা সঠিক মনে হয়নি সেগুলো নিশ্চয়ই উইথড্র করা হবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আমরা অন্যায্যভাবে কোনো বাস মালিক, কোনো বাস ড্রাইভারকে আমরা হ্যারাস করা এটা সরকারের উদ্দেশ্য নয়, কারণ আমরা চাই বাস সার্ভিস স্মুথলি চলুক এবং যাতে সাধারণ মানুষ তার বাস পরিষেবাটা পায়। সরকার চাপে পড়েই শেষ পর্যন্ত বৈঠকে বসতে রাজি হলো, কারণ এর আগে 19 তারিখ লাগাতার বৈঠক, গোটা দিন 20 তারিখ ও 11টা থেকে বৈঠক। বিরোধী রাজনৈতিক দল বলছে যে এবার সরকার চাপে পড়েছে তাই এবার বসছেন। দেখুন বিষয়টা হচ্ছে যে একটা সরকার থাকে এবং একটা বিরোধী দলও থাকে, বিরোধী দল বিভিন্ন ইস্যু নিয়ে আন্দোলন করে, কিন্তু সরকার, গণতান্ত্রিক সরকার, সে যদি বিরোধী দলের আন্দোলনকে গুরুত্ব দিয়ে তার সাথে আলোচনায় বসে, এটা তো সবথেকে উৎকৃষ্ট সরকার বলেই আমি মনে করি। সরকার মানে বিরোধী দলের সাথেই লড়াই করে যাব, তাদের কোনো কথা শুনবো না, তারপর বন্ধ হবে, তারপরে পুলিশ প্রশাসন নামবে, তারপরে অ্যারেস্ট হবে, এ পদ্ধতি আমরা সঠিক বলে মনে করি না বলেই আমরা আলোচনা চেয়েছি। যারা ধর্মঘট ডেকেছিলেন তাদের সঙ্গে কত বাস আছে, কি আছে, আমরা ওর দিকে যেতে চাইনি। আমরা চেয়েছি এটাই যে কিছু মানুষ, কিছু বাস মালিক, কিছু বাস অ্যাসোসিয়েশন যেহেতু ধর্মঘট চেয়েছে এবং তারা যে দাবিগুলো
করেছে সেই দাবিগুলোর মধ্যে কিছুটা ন্যায্যতা তো অবশ্যই আছে, এটা পুলিশ প্রশাসন সহ আমরাও মনে করি। কারণ এত জনসংখ্যার একটা রাজ্য, এত বড় একটা রাজ্য, সেখানে প্রশাসন চালাতে হয়। এখনও আমরা প্রত্যেকে কিন্তু প্রতিটি মানুষ এই জায়গায় পৌঁছয়নি যে আমি ঘড়ির কাঁটার মতো প্রতিটি সেকেন্ড মেনে আমি আইন কানুন মেনে আমাকে পথ চলতে হবে, সেটা হয় না বলেই এত দুর্ঘটনা ঘটে। এখন আমাদের উদ্দেশ্য তো দুর্ঘটনা যাতে কমে যায়, যাতে নিয়ম নীতি মেনে সঠিক কাগজপত্র নিয়ে গাড়ি চলাচল করে, আমরা সেটাই চাই। তাহলে আমাদের ফাইনও করতে হয় না, ধরতেও হয় না। আমি খুশি হব সেই দিন যেদিন পুলিশ প্রশাসনকে কোনো গাড়িরকেই আর কোনো কেস দিতে হবে না, অর্থাৎ সেদিন আমরা বুঝবো আমরা প্রত্যেকেই আপ টু ডেট হয়ে গিয়েছি। সংগঠনের নেতারা বলছে আপনি সবটাই জানতেন, পুলিশ তোলা তুলছে, পুলিশ জুলুম করছে, আপনাকে বারবার জানানো হয়েছে, কিন্তু আপনি কোনো দেখুন, বিষয় হচ্ছে যে এগুলো বিরোধী দল অভিযোগ করে, এগুলো কিছু মিডিয়া অভিযোগ করে, যে এই সুমোটো অভিযোগের কোনো কিন্তু অর্থ হয় না। আমি তাই পুলিশ প্রশাসন বলেছে আপনি কেস টু কেস জানান যে অমুক জায়গায় এই ঘটনা ঘটেছিল, মিথ্যেভাবে পুলিশ কেস দিয়েছে। যদি এরম ঘটে তাহলে অবশ্যই করে পুলিশের সর্বোচ্চ আধিকারিক আজকে মিটিং করেছে, সিপি কলকাতা নিজে করেছে, ফলে সেই অনুযায়ী ব্যবস্থা হবে, নিশ্চয়ই হবে। অন্যায়ভাবেই কোনোটা প্রশাসন চলবে না, অর্থাৎ পুলিশ প্রশাসনও চলবে না। আমরা চাই তো বাস সার্ভিস চলুক ভালোভাবে, আমরা এটা করব কেন? 25% টাকা যে তারা দেবে কেসে, এটা কি কোনো নোটিফিকেশন করবে পরিবহন দপ্তর? না না, 25% দেবে, 30% দেবে, সেটা তো এখনও ডিসিশন হয়নি। তাদের বলা হয়েছে যে আপনারা একটা প্রস্তাব দিন, প্রস্তাব দিলে অতীত কেসগুলো যেগুলো আছে আমরা সেগুলো কিভাবে রিলিফ দেব, কি কত ডিসকাউন্টে রিলিফ দেবো, সেগুলো একটা ঠিক হবে। এবং তারা দিক আগে প্রস্তাবটা, কারণ এগুলো আমাদের তো ডিসিশন, সরকারি ডিসিশন তো মুখে মুখে হয় না, কাগজপত্রের উপরে হয়। যে আপনি যে বৈঠকটার কথা বলছেন, যে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট, কলকাতার পুলিশ বা পুলিশ বিভাগ এবং বাস মালিকরা যে বৈঠকে বসবে, সেটা কি আগে থেকে হতো না এবার থেকে? না না, আমরা সেটা করতে চাইছি, আমরা নিজেরাও করতে চাইছি যে প্রতি মাসে যদি এরকম একটা মিটিং হয় তাহলে তাদের যে সমস্যাগুলো আছে আমরা সেগুলো শুনবো, শুনে যেগুলো সমাধান করা যায় আমরা নিশ্চয়ই সেগুলো করব। কারণ সরকার কি বাড়ার কোনো সম্ভাবনা আছে? কিসের বাসের সংখ্যা কোনোভাবে? বাসের সংখ্যা তো এটা তো বেসরকারি বাস অ্যাসোসিয়েশনকে নিয়ে মিটিং হলো, তো তারা বাস যদি নামাতে চান তার নির্দিষ্ট রুটে সেখানে আরটিও বোর্ড আছে, সেই বোর্ডে মিটিং করে আমরা বাসের পারমিট দিতে পারি। আমরা দিচ্ছি তো, দিনে তা না, তারা বাস বাড়ালে বাড়াতেই পারে। আর সরকারি উদ্যোগে বাস বাড়ানো আমাদের নিয়মিতভাবে, আমরা বাস যতটা সম্ভব একটা সরকারি বাস পরিষেবা বাড়ানো, সেটা তো আমরা করেই চলেছি। আমরা তারা তো আজকে তাদের মতো করে চাপ দিয়ে দাবিগুলো আদায় করে নিলেন, কিন্তু বাসে উঠলেই এখনো পর্যন্ত টিকিট বিহীনভাবে যে 10 টাকা করে ন্যূনতম ভাড়া দেওয়া হয়, সরকার কি তাদের উপর এটা নিয়ে আজকে কোনো চাপ তৈরি করতে পারবে, কোনো নিয়ন্ত্রণ আনবে? আমরা কিন্তু সেটা বারবারই তাদের নোটিশ করেও আগে জানিয়েছি যে সরকার নির্ধারিত ভাড়াতেই তা আপনাদের চালাতে হবে, এবং কোথাও কোনো বাস যদি বাড়তি ভাড়া নিয়ে থাকে এবং কোনো প্যাসেঞ্জার সেই বাসের নাম্বার দিয়ে আমাদের কাছে অভিযোগ করলে আমরা সেই বাসের বিরুদ্ধে ব্যবস্থা নেব। ভাড়া বৃদ্ধি নিয়ে ওনারা বলছেন যে ভাড়া বৃদ্ধি করতে হবে। ভাড়া বৃদ্ধির কথা বলতে পারবো না, তার কারণ হচ্ছে এখান থেকে বলতে পারবো না, কারণ এটা মুখ্যমন্ত্রীর উপর নির্ভর করেন। তিনি সাধারণ মানুষের আয়ত্তের মধ্যে ভাড়া রাখতে চান। আমি আগেও বলেছি আমরা সরকার, এটা হচ্ছে মিশ্র অর্থনীতি, সরকারি উদ্যোগ বেসরকারি উদ্যোগ দুটোই চলে। সরকারি উদ্যোগে আমরা সাবসিডি দিয়ে, ভর্তুকি দিয়ে মানুষের কাছে পরিষেবা পৌঁছে দিতে চাই। ফলে সরকারি বাসের ভাড়া আমরা যেটা রেখেছি সেটা তো থাকবেই, এবং আমাদের রাজ্যেও সেই সরকারি ভাড়াটাই বেসরকারি ভাড়ার সাথে যুক্ত হয়ে গেছে। বেসরকারি বাসও সেই ভাড়ার মধ্যেই চলে এসেছে, ফলে তারা সেটা চালাবে। ফলে বাস ভাড়া বৃদ্ধি হবে কিনা এটা আমার পক্ষে বলাই। সাধারণ মানুষের এখানে তো এক পক্ষ হচ্ছে বাস মালিক, এক পক্ষ হচ্ছে পরিবহন দপ্তর বা পুলিশ। সাধারণ মানুষের যেটা বক্তব্য, পুলিশ বাসকে কেস দেয়, কিন্তু বাসের ভেতর যে ফেয়ার চার্টটাও আজকাল আর থাকে না, যেটা আগে বরাবর আমরা দেখে সেটা কিন্তু আর পুলিশ খতিয়ে দেখে না। চার্ট দেখে নির্দিষ্ট ভাড়া, যেটা নির্দিষ্ট করা স্ক্যান করা, সেটা পাওয়া যায় না বলে যেমন বাসের ভাড়া চাওয়া হয় অনেক সময় সেটা দিতেই বাধ্য হন যাত্রীরা, এই অভিযোগ বারবার উঠেছে। আপনারা যেমন বলছেন তেমনি আমাদের দপ্তরে সাধারণ মানুষের পক্ষ থেকে কোন বাস বেশি ভাড়া নিচ্ছে
তাদের লাগাম ছাড়া ভাড়া নিচ্ছে, এ ধরনের আবেদন আমাদের কাছে এলে আমরা কিন্তু সেই বাসটার বিরুদ্ধে আমরা কিন্তু ব্যবস্থা নেব, এটা বারবারই বলে এসেছি। এবং অতীতে আমি মন্ত্রী হওয়ার পরে অন্তত 2টো জায়গায় সেই অ্যাকশান কিন্তু আমরা নিয়েছি, সেটা আমাদের কাছে আসতে হবে। আমি তো, আপনি বললেন, আমি তো বুঝতে পারবো না যে কোন বাস ভাড়া, কোন রুটের কোন বাস কার থেকে কী ভাড়া বেশি নিচ্ছে, এটা আমার পক্ষে ধরা সম্ভব নয়। ফলে নির্দিষ্ট অভিযোগ হলে আমরা নিশ্চয়ই ব্যবস্থা নেব। না, এখন এটা নিয়ে বলা যাবে না। শহরের বাসের সংখ্যাও তো অনেকটাই কমেছে, সেইটা নিয়ে কোনো কি ব্যবস্থা নেওয়া? বাসে দেখুন, এই যে 15 বছরের বাস স্ক্র্যাপ করে ফেলতে হবে, কেএমডিএ এলাকায় এনজিটির যে অর্ডার আছে, তৎকালীন যে সরকার ছিল বামফ্রন্ট সরকার 2008 সালে তারা সরকারি সিদ্ধান্ত নিয়েছিল পরিবেশ দপ্তরকে নিয়ে যে 15 বছরে বাস স্ক্র্যাপ করে ফেলতে হবে। পরবর্তীকালে কোর্ট সেটাকে শিলমোহর দিয়েছিল যে পরিবেশের কারণে স্ক্র্যাপ করা দরকার, সেই নিয়মটা চলে আসছে। আমরা কিন্তু সেটাকে পুনর্বিবেচনার কথাই বলেছি। আমাদের মুখ্যমন্ত্রীও চেয়েছেন যে আজকে উন্নত মানের যন্ত্রপাতি সম্পন্ন গাড়ি চলে এসছে, এখন আমি BS6 স্টেজে রয়েছি, যে গাড়িগুলো দূষণ ছড়ার ক্ষমতা কম, এবং কোনো মানুষ যদি তার গাড়িটাকে ভালোভাবে রাখে তাহলে সে 15 বছর পরে কেন ভাঙবে। ফলে 15 বছরের গাড়ি স্ক্র্যাপ করে ফেলতে হবে, এটা যুক্তিসঙ্গত মনে করি না বলেই আমরা কিন্তু সরকারের পক্ষ থেকে আমাদের পরিবেশ দপ্তরও তাই করেছে যে বাসের জীবনের বা বয়সের মেয়াদটাকে বাড়ানো হোক এবং তার স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে তাকে স্ক্র্যাপ করার নিয়ম চালু। এটা যেহেতু আইনি লড়াই আছে, আমরা আইনি পথেই হাঁটছি, এটা বাস অ্যাসোসিয়েশনগুলো জানে, আমরা তাদের ফেভারেই আছি। কিন্তু এই বাসে যদি স্ক্র্যাপটা চলতে থাকে তাহলে তো সংখ্যাও তো কমে যাবে। মানে এখন বিষয়টা হচ্ছে ওটাই যে এই নিয়মটা লাগু হওয়ার ফলে অনেক বাস ফিটনেস বন্ধ হয়ে যায়, ফলে বাসের সংখ্যা কমতে থাকে, ফলে বেসরকারি বাসের সংখ্যা ওই নিয়মের পরে অনেকটা কমেছে। এবং সেইখানে বেসরকারি বাস মালিকরাও চটপট আবার নতুন বাস কিনে ফেলার সামর্থ্য, আর্থিক সামর্থ্য তাদের আছে কি না, বা অনেক জায়গায় হয়তো নেই, ফলে নতুন বাস তারা কিনতে পারে না। এর জন্যই আমরা এই নিয়মটার বিপক্ষে আমরা কোর্টের দ্বারস্থ হয়েছি। সরকারও বাস মালিকদের পক্ষে আছে যে মেয়াদটা অন্তত বাড়ানো হোক। পলিটিক্যাল প্রশ্ন একটু নিয়ে, সেটা হচ্ছে যে সবাই হাইকোর্টের একটা কমিটি তৈরি করে দেওয়া ছিল, তারা রিপোর্ট দিয়েছে মালদা মুর্শিদাবাদ ঘটনায়। সেখানে বলা হচ্ছে তৃণমূল কাউন্সিলর মেহবুব আলম তার নেতৃত্বে হিংসার ঘটনা ঘটেছে। শামশেরগঞ্জ, হিজলতলা, শিউলিতলা, দিগ্রি স্থানীয় কিছু লোক তারা মুখে মাস্ক পরে এই হামলা চালায়। দুষ্কৃতীরা স্থানীয়ই, তারা মেহবুব আলমের লোক। 11ই এপ্রিল এই ঘটনা ঘটিয়েছে। মুখ্যমন্ত্রী বলেছিলেন বাইরের লোক সেটা ঘটিয়েছে, আদালতের রিপোর্ট বলছে স্থানীয়রাই ছিল। না, আমরা তো বারবারই একই কথা বলছি যে বাইরে থেকে লোক নিয়ে এসে বিরোধী দল যে বিজেপি আছে সে চেয়েছে যে বাংলায় একটা অশান্তি হোক, একটা মারামারি হোক, একটা কাটাকাটি হোক, তাতে ভোট মেরুকরণের তাদের সুবিধা হবে। এর জন্য বিরোধী দলের এই চক্রান্তগুলো চলতেই থাকে। আমাদের স্ট্যান্ড তো একটাই, আমাদের বক্তব্য একটাই যে বিরোধী দল চক্রান্ত করে এইসব জায়গায় অশান্তির সৃষ্টি করছে। হাইকোর্ট অবজারভেশন কি দিচ্ছে, কোর্ট কিন্তু সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টও আছে, একটা লোয়ার কোর্টের একটা জাজমেন্টই যে আমাকে সত্য, ধ্রুব সত্য, এটা ভারতবর্ষে হয় না। কোর্টে তারপর আইনি লড়াই চলে, কত ভুল লোয়ার কোর্টের জাজমেন্ট পরবর্তীকালে সেটা উল্টে যায় কি করে, তার মানে জাজমেন্ট কতটা সত্য, সে কোন সোর্স থেকে পেয়েছে, কি ধরনের তদন্ত থেকে পেয়েছে, সেই সব পরবর্তীকালে আইনি লড়াই হবে, সেখানে বোঝা যাবে। শেষে তার পুলিশের ভূমিকা নিয়ে খোদ মুখ্যমন্ত্রী তার পুলিশ মন্ত্রী নিয়ে ক্ষুব্ধ হয়েছিলেন, এই জন্য শামশেরগঞ্জ থানা ওসিকে বা আইসিকেও সরিয়ে দেওয়া হয়। এক্ষেত্রে কোর্টও বললো যে 300 মিটার দূরে পুলিশ থানা সম্পূর্ণ নিষ্ক্রিয় থেকেছে। দেখুন, একটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এমন একটি সরকার চলছে যে সরকার, আমাদের চিফ মিনিস্টার তার সরকারি প্রশাসন প্রধান হয়েও এই সরকারি প্রশাসনের মধ্যে কোথাও কোনো দুর্বলতা থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেন। তার জন্য তিনি সরাসরি যে পুলিশ আধিকারিক যে লেভেলেরই হোক, সেখানে যদি কোনো দুর্বলতা থাকে, ভুল থাকে, তিনি সরাসরি বলেন এবং তার বিরুদ্ধে ব্যবস্থা নেয় সরকার। এভাবে সংশোধন, আত্মসমালোচনা করাটা কিন্তু খুব অন্যায় বিষয় নয়।
ফলে আমার পুলিশ প্রশাসন বলুন, আমার সরকারি আধিকারিকরা বলুন, কোথাও কোনো অন্যায় থাকলে আমি যদি সেটাকে খুঁজে বার করে তার সমাধান করি, তার ব্যবস্থা নিই, তার থেকে ভালো সরকার আর কি হতে পারে। গোবিন্দ আপাতত 3 দিনের জন্য বাস ধর্মঘট হচ্ছে না, এবং শুধু তাই নয়, আজ লালবাজারে অন্তত পরিবহন সচিব এবং বাস মালিকদের সঙ্গে যে গুরুত্বপূর্ণ বৈঠক, সঙ্গে ছিলেন সিপি মনোজ কুমার বর্মা, তাদের সঙ্গে বৈঠকে স্বস্তি যাত্রী সাধারণের কথা মাথায় রেখে আপাততভাবে 3 দিনের এই বাস ধর্মঘট প্রত্যাহার করলেন বিভিন্ন বাস মালিক সংগঠন। আপাতত এখানে শেষ করছি দুপুর 2টোর নিউজ রুম। সঙ্গে থাকুন ক্যালকাটা নিউজ।